অন্ধকার ভেদ করে মাঝে মাঝে ভেসে আসছে ঘোড়ার ডাক। ভোর হতে চলল, হাতে আর বেশি সময় নেই। সেই কথা চিন্তা করেই লোকটা তাড়াতাড়ি পথ চলতে শুরু করলো। একটা তেজি ঘোড়া সঙ্গে আনলে কাজটা আরো তাড়াতাড়ি হতো, তবে তাকে নিজেকে আড়াল করা অসম্ভব হয়ে যেত। আর তার সাথেই বিপদে পড়তো তার কাছে থাকে শেষ সম্বল ওই পেটিকাটা। এই পেটিকা যেভাবেই হোক লোকচক্ষুর আড়ালে লুকিয়ে ফেলতে হবে, যাতে তা চিরকালের মতো হারিয়ে যায়। নয়তো ওই পেটিকা আবারও বিধ্বংসী পরিবেশ বয়ে নিয়ে আসবে। তবে সময় পরিস্থিতি হয়তো এটাকে কল্যাণকারী রূপ দিতেই পারে। কোনো রকমে গুহায় প্রবেশ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিল। তবে সময় বেশি নেই, তাই আর সময় নষ্ট না করে তরল কিছু একটা দিয়ে একটা বাক্সের উপর একটা অদ্ভুত চিহ্ন এঁকে দিল কালো কাপড়ে সারা শরীর ঢাকা লোকটা। তারপর খুব সন্তর্পণে বাক্সটা ঠেলে ঢুকিয়ে দেয় গুহার আরো ভেতরে। তারপর ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এসে চারপাশে থাকা পাথর মাটি সব দিয়ে গুহার মুখ বন্ধ করে দিল। হয়তো চিরতরের মতো হারিয়ে যাবে এই খাজনা। এদিকে ভোরের আলো ফুটে গেছে। চারপাশের অস্ত্রের শব্দ যেন এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। লোকটা ওখান থেকে বেরিয়ে আবারও জঙ্গলের পথ ধরে যেদিক থেকে এসেছিল সেদিকে চলতে শুরু করলো। এবার তাকে আবারও যুদ্ধের ময়দানে ফিরে যেতে হবে। এই জঙ্গলের ভেতরে সেভাবে দিনের আলো প্রবেশ করে না। এখানে শুধু দিনের আলো নয়, বরং মানুষও প্রবেশ করতে ভয় পায়। তবে লোকটা চলাফেরার গতি দেখে মনে হয় না যে সে এখানে আসতে ভয় পেয়েছে, বরং মনে হচ্ছে এই রাস্তা যেন তার চিরচেনা। হয়তো প্রায় দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে সে। ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে প্রবেশ করলো রাজপ্রাসাদে। সেখানে গিয়ে রাজামশাইকে খবরটা দিয়ে আবারও ফিরে যাচ্ছিল যুদ্ধক্ষেত্রে। এমন সময় একটা আর্তনাদ শুনে পেছন ফিরে তাকালো সে। আর পরক্ষণেই একটা ধারালো তরবারি তার পেটে প্রবেশ করল। অন্ধকার ভেদ করে জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চলেছে দুটো লোক। হাতে থাকা আলোটা এক টানা জ্বালিয়ে রাখা সম্ভব হচ্ছে না। বলা যায় না কখন কার চোখে পড়ে সেটা। তবে হিসেব বলছে আর 200 মিটার মতো পথ হবে। যতটা নিঃশব্দে চলা যায় ওরা ঠিক তাই করছে। অবশেষে তারা গিয়ে পৌঁছলো তাদের গন্তব্যে। কিন্তু এই কি, কোথায় মন্দির, কোথায় গুহা? এই যে বিশাল বড় একটা পাথর। সজোরে একটা ধাক্কা মারলো ওদের মধ্যে একজন। এই কারণে এতক্ষণ ধরে এত কষ্ট করে ওরা এলো। তবে অপরজন বেশ বুদ্ধিমান, সে এখনো খুঁজে চলেছে। তবে অন্ধকারের কারণে হঠাৎ কিছু একটাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে সে। তাকে পড়ে যেতে দেখে অপরজন কিছু না ভেবে হাতে থাকা আলোটা জ্বালিয়ে ফেলে। সে আলোতে লক্ষ্য করে তারা আসলে একটা বিশাল বড় পাথরের সামনে দাঁড়িয়ে আছে। আরো কিছুক্ষণ ভালো করে দেখে তাদের বুঝতে অসুবিধা হয় না যে ওটা আসলে সেই গুহার মুখ যেটা ওরা খুঁজছিল। কিন্তু এত বড় পাথর সরাবে কি করে, এই যে অসম্ভব ব্যাপার। কিন্তু এত দূরে সেভাবে হাল ছেড়ে ফিরে যাওয়ার লোক তারা নয়। তাই সব বিপদ ভুলে হাতে থাকা আলোটা নিয়ে চারপাশ তন্ন তন্ন করে খুঁজতে থাকে ওরা। অবশেষে পেয়ে যায় সেই ভাঙা মন্দিরটা। আর সময় নষ্ট না করে সে মন্দিরে প্রবেশ করে ওরা। চারপাশ ভালো করে দেখতে দেখতে মন্দিরের শেষ প্রান্তে গিয়ে বুঝতে পারে এটাই হলো এই গুহার পিছনের দিক। কতটা বুদ্ধি করে এসব বানিয়েছে, কিন্তু লাভ কি হলো? সেই তো সম্পত্তির শেষ রক্ষা হলো না। এসব ভাবতে ভাবতে ওরা যখন প্রায় ওই গুহার ভিতরে পৌঁছে গেছে, এমন সময় মাথার উপর দিয়ে তীর বেগে ছুটে যায় একটা বর্ষা। অনেকগুলো লোক ওদের ঘিরে ফেলেছে। এ সম্পত্তি যে ওদেরই, আর ওদের হাত থেকে বাঁচা এক প্রকার অসম্ভব। তবুও একটা শেষ চেষ্টা চালায় ওরা। হাতে থাকা আলোটা চট করে নিভিয়ে ফেলে। তারপর কোনো রকমে পা টিপে টিপে গুহার দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে গুহার ভেতরে প্রবেশও করে। তবে সেখানে গিয়ে সামনে যাকে দেখে তাকে দেখার পর ওখানে আর দাঁড়াতে পারে না। রুদ্ধশ্বাসে দৌড় দেয় যেদিক থেকে এসেছিল সেদিকে। কিন্তু বেশি দূর যেতে পারে না, কারণ ওখানে থাকা লোকগুলো ওদের ঘিরে ধরেছে। ওটা যে ওদের এলাকা, এত সহজে কি চোখে ধুলো দেওয়া যায়? আর তাই ওদের হাতে ধরা দিতেই হয়। তবে ভোরের আলো ফোটার সাথে সাথে সুযোগ বুঝে ওরা ওখান থেকে পালিয়ে যায় কোনো রকমে।
আজকের গল্প লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে রাজশাহী খাজানা। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিষেক, অভিযান, হ্যাপি, অভিক ও দেবাঞ্জন। শুরু হচ্ছে ভৌতিক ও অ্যাডভেঞ্চারের মেলবন্ধনে তৈরি টান টান এক দুর্ধর্ষ রোমাঞ্চকর কাহিনী, রাজশাহী খাজানা। শুনতে থাকুন। যুদ্ধের ময়দানে বাজিল দামামা, রাজার সিংহাসন নড়িল উঠিয়া। সিংহাসনের লোভে অস্ত্র উঠিল হাতে, তবে কোষাগার যে শূন্য, কোথা গেল খাজানা? উত্তর আছে পাণ্ডুলিপিতে। সত্যি, এরকম একটা কথা যদি বইয়ের প্রথমে লেখা থাকে, তাহলে আর কিছুর দরকার পড়ে কি? সৌমিনেরই কথাটা শুনে হালকা একটা হাসি দিল রিক। সত্যি বলতে আজ অব্দি কাজের সূত্রে বেশ কিছু পুরনো পুঁথি হাতে নিয়ে দেখার সুযোগ হয়েছে, তবে এইরকম অদ্ভুত পুঁথি এর আগে কখনো দেখেনি। সৌমেন আবার বলে উঠল, কিরে, কিছু বল। হ্যাঁ, মানে এই লেখাটা দেখে তো বেশ পুরনো বলেই মনে হচ্ছে। তার লেখাটা যদি সত্যি হয়, তাহলে সেই পাণ্ডুলিপিটা কোথায়? এটার মধ্যে তো তেমন কিছুই লেখা নেই দেখছি। এইরকম একটা ধাঁধা, তারপর যেটা লেখা তা ঠিক মতো বোঝাও যাচ্ছে না, বাকি আর কিছু নেই। এটা স্যারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক বলেছিস, আর আমার মনে হয় এই পুঁথি জনসমক্ষে না আনাই ভালো। দূর, ছাড় তো, এরকম কিছুই হয় না। এক সময় কত যে যুদ্ধ হয়েছে। যাকগে, চল স্যারের কাছে যাই। এরপর ওরা আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। সৌমিন আর রিক দুজনের বয়স ওই 30-এর দোরগোড়ায়। একসাথে বছর 2 হলো এই লাইব্রেরিতে কাজ করছে ওরা। এখানে কেবল বই পাওয়া যায় তা নয়, মাঝে মাঝে এরকম পুঁথি পাণ্ডুলিপিও আসে। সেগুলো কখনো অকশন হাউসে চলে যায়, আবার কখনো রেখে দেওয়া হয় মানুষ দেখার জন্য। তবে যেগুলো অকশনে যায় সেগুলোর এক কপি করে রেখে দেওয়া হয় ছবি তুলে। এই পুঁথিটা থাকবে নাকি হবে সেটা জানার জন্যই ওরা ওটা নিয়ে চলে গেল ডক্টর প্রবীর রায়ের কাছে। স্যার, আসবো? দরজায় দুটো টোকা মেরে কথাটা জিজ্ঞেস করল রিক। ওর গলা শুনে বছর 50-এর প্রণববাবু নিজের কাজ বন্ধ করে চোখ তুলে তাকালো। তারপর চশমাটা ঠিক করে নিয়ে হাসি মুখে বলল, আরে এসো এসো। আসলে স্যার, একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। সে তো দেখেই বোঝা যাচ্ছে, বলো কি দরকার। সৌমিন এবার পুঁথিটা বাড়িয়ে দিল ওনার দিকে। তারপর খুব আস্তে আস্তে বলল, স্যার, এই বইটা কি এখানে থাকবে নাকি অকশনে যাবে? উনি সেটা ভালো করে দেখলেন, দেখে সেটা ফেরত দিয়ে দিচ্ছিলেন, তবে হঠাৎই থেমে গেলেন। তারপর ড্রয়ার খুলে একটা লুকিং গ্লাস বের করে কি যেন একটা ভালো করে দেখতে লাগলেন। সৌমিন আর রিক একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তোমরা কি এই লেখাটা খেয়াল করেছো? কোন লেখা স্যার? সৌমেন, এই যে এই পাতাটা দেখো ভালো করে। কথাটা বলে বইটা লুকিং গ্লাসটা বাড়িয়ে দিলেন ওর দিকে। ও আর রিক দুজনেই বেশ ভালো করে পুরো বইটা দেখল। রিক এবার পড়তে শুরু করলো লেখাটা। খাজানা রাখা আছে তার যথাস্থানে, তবে তাতে বিপদ আছে কিছু না জেনে গেলে। লোভে পাপ, পাপে মৃত্যু মিছে কথা নয়। সৎ মানুষের ভালো হয় তা তো মানা যায়। এর মানে কি? এই লোকগুলো কি জীবনের ধাঁধা ছাড়া কিছু জানতো না? তা আমার জানা নেই রিক, তবে বইটা ভালো করে না দেখে এখনই জনসমক্ষে আনা যাবে না। আপাতত থাক, তারপর দেখছি। তবে ছড়া করে কেন লিখতো জানো? রিক আর সৌমেন একবার একে অপরের দিকে তাকায়, তারপর মাথা নেড়ে না বলে। যাতে সাধারণ মানুষ এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব না দেয়, আর দিলেও যাতে খুব সহজে এর মানে না বুঝতে পারে। কিন্তু যদি মানেই না বোঝা যায়, তাহলে তো এই সমস্ত সম্পত্তি হারিয়ে যাবে। সব মানুষ আগে নিজেদের কথা ভাবে, অদূর ভবিষ্যতে কজন আর ভাবে। যাই হোক, এটা আমার কাছে থাক, তোমরা এখন এসো। সৌমেন আর রিক আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সারাদিন ওরা নানা কাজে ব্যস্ত থাকায় এই নিয়ে আর কোনো কথা হয় না। বিকেলে ছুটির পর বাড়ি ফেরার পথেও তেমন কথা হয় না। তারা কেবল একসাথে কাজ করে তা নয়, একসাথে মেজবাড়িতে থাকে। তাই ক্লান্ত শরীরে আর এইসব নিয়ে মাথা ঘামালো না কেউ। রাতের বেলা না হয় আবার এইসব নিয়ে কথা হবে। তবে সৌমিন এবার বলেই ফেলল, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? আজ সারাদিন অনেক কিছুই লক্ষ্য করেছি, তবে
এখন আর সেসব নিয়ে কিছু কথা বলতে চাই না, পরে কথা হবে এইসব নিয়ে। এই জন্য না বিরক্ত লাগে, কথায় কথায় তুই এরকম সাসপেন্স তৈরি করিস। আমার মনে হয় তুই যদি কোনো গোয়েন্দা গল্প লিখতি তাহলে প্রত্যেকটা বই বেস্ট সেলার হতো। কি সব ভুলভাল কথা বলছিস বলতো তুই? মাথা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? তুই বা এরকমভাবে সাসপেন্স তৈরি করিস কেন আমি সেটা বুঝি না। আসলে রাস্তার মধ্যে আমি এই সমস্ত নিয়ে কথা বলতে চাইছি না। সেটা বললেই হতো, তা না কি সব বলে গেল। আচ্ছা হয়েছে, এখন চল। সৌমেন আর কিচ্ছু বলল না। রিক কথাটা ঠিকই বলেছে, রাস্তায় এসব নিয়ে কথা না বলাই ভালো। চারপাশে কত রকমের লোকজন থাকে, তারপর কোথা থেকে কি বিপদ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেসে গিয়ে দুজনে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর রিক বলা শুরু করলো। দেখ, আমাদের যা পাণ্ডিত্য তা দিয়ে এই পুরো বই উদ্ধার করা সম্ভব নয়। তবে আশ্চর্যের ব্যাপার, বইটা দেখে পুরনো মনে হলেও মাঝে মাঝে গোটা গোটা অক্ষরে বাংলা লেখাগুলো খুব পুরনো নয়। শুধু তাই নয়, একেবারে শুদ্ধ বাংলা লেখা। হ্যাঁ, তাতে সমস্যাটা কি হলো? সৌমেন, নিজের বুদ্ধিটা একটু তো ব্যবহার কর। রিকের কথা শুনে সৌমেন ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। তারপর বেশ কিছুক্ষণ ধরে বোঝার চেষ্টা করে রিক ঠিক কি বলতে চাইছে। তবে ঠিকমতো কিছুই বুঝতে না পেরে অসহায়ভাবে রিকের দিকে তাকায়। এটা দেখে রিক গম্ভীর স্বরে বলে, এটা একটা পুঁথি। শুধু তাই নয়, এটা তাল পাতায় লেখা। কাগজ আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় 2000 বছর আগে। তাহলে বলাই যায় এটা তারও আগের। আর যদি ওই সময়কারী হয়ে থাকে তাহলে এই রকম শুদ্ধ বাংলা লেখা অসম্ভব ব্যাপার। তুই কি বলতে চাইছিস এটা নকল? না, তা ঠিক নয়। তবে আমি বলতে চাইছি এটা এর আগে কার বা কাদের কাছে ছিল। কে বা কারা এই বাংলাগুলো এতে লিখলো, কেনই বা লিখলো? এটা যে দিয়ে গেছে তাকে জিজ্ঞেস করলেই হয়। তাকে আর খুঁজে পেলে হয়। সৌমেন আর কিচ্ছু বলল না। এমনিতেও ওর মাথায় তেমন কিছুই আসছে না। তাই আর কিছু না ভেবে খেতে চলে গেল। মেসে থাকলেও ওরা দুজন রতন কাকার সাথেই খায়। দুটো মানুষ ইহার রান্না করবে। যদিও খাওয়া বাবদ একটা টাকা দিতে হয়, তবে নিজে করে খেলেও খরচ হতো। তার থেকে এই ভালো ভেবে ওরা এই সিদ্ধান্ত নিয়েছে। রাতের বেলাও আর কোনো কথা বলেনি ওরা। সৌমেন একসময় ঘুমিয়ে পড়লেও ঠিক সারা রাত ধরে বিভিন্ন তথ্য ল্যাপটপে ঘাঁটতে থাকে। পরের দিন সকালবেলা সৌমেন ঘুম থেকে উঠে দেখে রিক ল্যাপটপের উপর মাথা রেখে বসে বসেই ঘুমোচ্ছে। এই ছেলের কি যে হবে কি জানি। আরে বাবা, একটু ঘুমাবি, তা না সারাদিন শুধু কাজ আর কাজ। তারপর ওর কাছে গিয়ে ওকে খুব আস্তে আস্তে রাখতে থাকে। রিক, এই রিক, ওঠ রে, এভাবে ঘুমাস না, ঘাড় ভেঙে যাবে রে। ওরে ওঠ রে, যা খাটে যা, খাটে যা, নয়তো বাঁকা ঘাড় নিয়ে ঘুরতে হবে। না, ও কোনো উত্তর দেয় না। সৌমেন ওর উপায় না পেয়ে একটু জোরেই ধাক্কা দেয়। কে কে কি হলো? আরে চিৎকার করিস না। আমি উফ, এমন করে চিৎকার করিস মাঝে মাঝে কোন দিন পাড়ার লোক ছুটে আসবে, ভাবে বাড়িতে ডাকাত পড়েছে। ও তুই? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে তো পাবি, সারা রাত জেগে ওইসব পড়িস, তারপর তো ওই দুনিয়ায় বিরাজ করিস। বাস্তবের সাথে আর তোর সম্পর্ক থাকবে কি করে? ওহ, ঠিক আছে, সর যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে রিক চলে যায়। সেই সময় দরজায় বেল বেজে ওঠে। সমীর গিয়ে দরজা খুলতেই দেখে প্রণববাবু এবং তার সাথে আরও একজন বছর 50-এর লোক। একে দু একবার প্রণববাবুর সাথে দেখলেও তার পরিচয় ওর অজানা। তবে এটা জানে যে ইনি একজন খিটখিটে ও বদরাগী একটা লোক, যে নিজের দরকার ছাড়া আর কোনো কথা বলে না। শুধু তাই নয়, লোকজনকে বিপদে ফেলার ওস্তাদ একেবারে। রিকের কথাই ওই ব্যাপারে ওনার PhD করা আছে। তবে সৌমেন কিচ্ছু না বলে দরজার থেকে সরে যায়। ওরা দুজন আর কিছু না বলে ঘরে প্রবেশ করে। ততক্ষণে রিক ফ্রেশ হয়ে চলে এসেছে। এসে ওদের দেখে সৌমেনের খুব কাছে এসে ফিসফিস করে বলে, এই সকাল সকাল এরা এখানে কি করছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। হঠাৎ তো সকাল সকাল এরা দুই মূর্তিমান এখানে কেন? কিছুক্ষণ পর তো আমরাই যেতাম। যাই হোক, দাঁড়া একবার জিজ্ঞাসা করি। কথাটা বলে সৌমেন ওদের দিকে এগিয়ে যায়। রিক আর কিচ্ছু না বলে রান্নাঘরের দিকে চলে যায়। স্যার, কিছু কি হয়েছে?
হঠাৎ সকালবেলা আপনারা এখানে? হয়েছে তো বটে, সেই জন্যই তো এখানে ছুটে এলাম। কি হয়েছে স্যার? আপনাদের দেখে তো মনে হচ্ছে ব্যাপার খুব গুরুতর। যদি একটু পরিষ্কার করে বলতেন তাহলে খুব ভালো হতো আর কি। বলবো বলেই তো এসেছি, কিন্তু তোমার বন্ধু আবার কোথায় চলে গেল? ও মনে হয় চা আনতে গেল। উফ, এসবের আবার কি দরকার ছিল? কাজের সময় না তোমরা বড় বিরক্ত করো। আহা রিতম, এভাবে বলিস না। এমনিতেই তো না জানিয়ে এসেছি, তার উপর আবার এরকম বললে চলে? আর কিচ্ছু বলতে হবে না। এই নিন, গরম গরম চা আর পাউরুটি এসে গেছে। খেতে খেতে সব কথা হবে। এসবের কি খুব দরকার ছিল এখন? আরে ব্যাপারটার গুরুত্ব তো বোঝো। কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আপনাদের মুখ দেখে ব্যাপারটা বেশ গুরুতর তা আমি বুঝতে পেরেছি। তবে পাশাপাশি এটাও বুঝতে পেরেছি যে আপনাদেরও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, আর আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সেই জন্য চটপট হাতের কাছে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। কারণ শুধুমাত্র কাজ করলেই হবে না, খেতেও তো হবে, তাই না? যাই হোক, এখন এসব কথা বাদ দিয়ে আসল কথাটা বলুন। প্রবীরবাবু ইতিমধ্যেই চায়ের কাপ তুলে নিয়েছেন। তা দেখে রিক আর সৌমেন চায়ের কাপ তুলে নিল। চায়ের একটা চুমুক দিয়ে প্রবীরবাবু বললেন, ও হলো রিতম রায়। ওকে মনে হয় বেশ কয়েকবার তোমরা আমার সাথে দেখেছ, তবে আলাপ তেমন ভাবে হয়নি। তো ও হলো একজন আর্কিওলজিস্ট, বিভিন্ন পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করে থাকে। আর তাই আমার লাইব্রেরিতে পুরনো কোনো বই বা পুঁথি এলে তা আমি ওর কাছে পাঠাই মাঝে মাঝে। তেমনই পরশু আসা পুঁথিটা, মানে যেটা নিয়ে কাল তোমরা কথা বলছিলে, ওটা ওর কাছে পাঠিয়েছিলাম তোমরা বলার পর। তবে ও দেখে যা বললো আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে এসব সম্ভব হলো। ঠিক কি হয়েছে স্যার? রিক, সেটা আমি নয়, ও নিজে বলবে। আর তাই এই সকালবেলা ওকেও সাথে করে নিয়ে এসেছি। কথাটা বলে প্রবীরবাবু চুপ করে গেল। রিতমবাবু কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে একটু গুছিয়ে নিল, তারপর বলতে শুরু করলেন। রিক, তোমার রিয়াকশন দেখে মনে হলো তুমি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছ। যাই হোক, সেটা পরে শুনছি। তার আগে আমি আমার পুরো কথা ও ধারণা বলে নিতে চাই। প্রথমেই বলি যে প্রতিটা তোমরা পেয়েছো সেটা সম্পূর্ণ নকল। তবে আশ্চর্যের ব্যাপার হলো ওই বাংলা লেখাটা যতটা নতুন ঠিক ততটা পুরনো পাতাগুলো। ওতে যা লেখা আছে বা বলা ভালো যে সূত্র আছে তা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এর আগে ওটা কোথায় ছিল জানি না, তবে আমি একবার ওই লেখাগুলো পেয়েছিলাম অন্য একটা ডায়েরিতে। এগুলোকে সূত্র বললেও ভুল হবে না। ওই সূত্র ধরে এর আগেও একবার দুবার আমরা এগিয়েছিলাম, তবে তার ফলাফল শূন্য। আজ এত বছর পর আবার ওই সূত্র সামনে আসায় আমরা আবারও শেষবারের মতো এগোতে চাইছি আর কি। তো এবার তোমার কি মনে হচ্ছে বলো আগে, তারপর আমি বাকিটা বলছি। রিতমবাবুর এই কথায় রিক তেমনভাবে অবাক না হলেও সৌমেন অবাকের একেবারে সপ্তমে পৌঁছে গেছে। এত নিখুঁত জিনিস সেটা কিনা নকল। তবে ওর মাথায় আরো একটা কথা আসে। রিক কি জানে এই ব্যাপারে? তাহলে কাল সারা রাত কি এই নিয়েই ছিল নাকি? এসব ভাবতে ভাবতে প্রবল উৎসাহে রিকের দিকে তাকায়। রিক এবার বলতে শুরু করে। এটা ঠিক যে ওতে কি লেখা আছে তা আমি তেমন জানি না, তবে ওই পাতা আর ওই বাংলা লেখা দেখে আমার একটু খটকা লেগেছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা এর আগে যার কাছে ছিল এসব তার কাজ, কিন্তু কাল বাড়ি এসে ডিটেলসগুলো ভালো করে দেখি। তবে আশ্চর্যের বিষয়, এটা কোথা থেকে এলো, কেই বা দিল, কোনো কিছু আমাদের খাতায় নেই, মানে যেখানে সমস্ত ডিটেলস থাকে আর কি। তাই আরো ভালো করে খুঁজতে লাগলাম যে কটা বই এসেছে এর মধ্যে বা আগে আর কেউ এরকম বই দিয়েছে কিনা যেটা লেখা হয়নি। তবে তেমন কিছুই খুঁজে পেলাম না। তাই শেষ ভরসা নেটে খুঁজতে শুরু করলাম, আর অদ্ভুতভাবে বেশ কিছু তথ্য উঠে এলো। তবে তেমন কিছুই আমরা বুঝতে পারিনি। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। সত্যি বলতে আজকাল তো লোকজন এসব নিয়ে আগ্রহ প্রায় দেখায় না বললেই চলে। আচ্ছা, ওতে কি লেখা আছে এটা একটু সংক্ষেপে বললে ভালো হয়, তারপর না হয় আমি বলছি আমি কি কি তথ্য পেয়েছি।
ওতে কি লেখা আছে বলতে গেলে তোমাদের আগে জানতে হবে এক ইতিহাস। ওই ডায়েরির কথা অনুযায়ী চেরাপুঞ্জির পাহাড়ি এলাকায় এক গুহায় লুকানো আছে বাংলার জমিদার প্রতাপ নারায়ণের সকল সম্পত্তি, যিনি একসময় মহারাজ ভীমরাওয়ের ঘনিষ্ঠ ছিলেন। শুধু তাই নয়, রাজার থেকে অনেক সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন একসময়, কারণ রাজার বেশ কিছু তালুকে শুরু হওয়া বিদ্রোহ উনি নিজের বুদ্ধি দিয়ে রুখে দিয়েছিলেন। আর সেই গুহার খোঁজ আছে এ বইতে। তবে তার সাথে এটাও বলা আছে কোনো এক যক্ষিণী নাকি ওই সম্পত্তি পাহারা দেয় ওখানে। ওই সম্পত্তি এখন সরকারের, কিন্তু ওখানকার আদিবাসী লোকেরা এটা মানতে চায় না। এমনি সাধারণ মানুষের প্রবেশ ওখানে এক প্রকার নিষিদ্ধ। শুধু তাই নয়, যদি কেউ প্রবেশ করেও তাহলে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম। তাহলে আপনারা ওখানে কি করতে গিয়েছিলেন? যতদূর জানি আপনারা সরকারের লোক তো নন যে সরকারের হয়ে ওই সম্পত্তি উদ্ধার করতে যাবেন। তাহলে? আচমকা রিকের এমন প্রশ্ন শুনে রীতমবাবু বেশ ঘাবড়ে গেলেন। প্রবীরবাবু ব্যাপারটাকে সামলানোর জন্য বললেন, তোমার থেকে এমন প্রশ্ন আশা করিনি। প্রতিটা মানুষের ভেতর একটা খিদে থাকে, কারো বা অজানাকে জানার, কারো বা অদেখাকে দেখার, আরো কত রকমের। তেমন আমাদের ভেতরেও একটা খিদে আছে, এমন সমস্ত জিনিস দেখার যা সাধারণ মানুষ কখনোই দেখতে পায় না বা দেখার সুযোগ পায় না। আর সেই জন্যই আমরা যখন এই ব্যাপারে জানতে পারি তখন তার অপেক্ষা না করে সেখানে ছুটে গেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, না দেখেই ফিরে আসতে হয়েছিল। প্রবীরবাবুর কথা শুনে ভালোভাবেই বুঝতে পারছিল ওনারা কিছু একটা লোক আছেন, তবে এখন আর সেই সব নিয়ে কথা বলতে চায় না সে। তাই কথা ঘোরানোর জন্য বলে, আপনারা একটু বসুন, আমি ল্যাপটপটা নিয়ে আসছি, ওগুলো একবার দেখুন। আরে তুই বস, আমি গিয়ে নিয়ে আসছি। কথাটা বলে সৌমেন চলে গেল। কিছুক্ষণ পর ল্যাপটপটা এনে রিককে দিল। ও সেটা খুলে বেশ কিছুক্ষণ যেন কি সব দেখলো, তারপর সেটা প্রবীরবাবু আর রীতমবাবুর দিকে ঘুরিয়ে দিল। সৌমেন এদিকে একবার রিকের দিকে দেখে, আর একবার ওদের দিকে তাকাচ্ছে। না রিক তাকে কিছু বলছে, আর না তো প্রবীরবাবুর মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে যে ল্যাপটপে ঠিক কি আছে। ও এবার আর ধৈর্য ধরে রাখতে না পেরে রিকের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমিও এখানে আছি, দয়া করে বলবি ঠিক কি হয়েছে। ল্যাপটপে কি আছে সেটা বললে খুব ভালো হয়। সৌমেন আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগে প্রবীরবাবু বলে উঠল, ওয়েল ডান রিক। সত্যি এই খবরটা আমার কাছে ছিল না। কি রিতম, তোর কাছে ছিল নাকি? একটা কানাঘুষো শুনেছিলাম, তবে পুরোটা জানতাম না। মূলত আমরা যেবার গিয়েছিলাম এটা মনে হয় তার 1-2 বছর পরের ঘটনা। স্যার, সৌমেনও কিছুই জানে না। তো আমি প্রথম থেকেই সবটা বলছি। প্রথমেই বললাম যে আমার খটকা লেগেছিল ওই রকম লেখা দেখে। সেই সময় ধাঁধা থাকলেও এই রকম ছিল কিনা সেটা কিন্তু জানা নেই। দ্বিতীয় খটকা লাগে এই বইয়ের কোনো রেকর্ড না পেয়ে। কাল সারা রাত আমি বিভিন্ন পুঁথি চুরি, জালিয়াতি এইসব নিয়ে পড়েছি, আর সেখান থেকে এই ভিডিওটা আমি পাই। আরেকটু খুঁজে প্রায় 5টা এরকম ঘটনা পাই, যেটা আমাদের কলকাতার। প্রত্যেকটা ঘটনা একটা পুঁথি নিয়ে জালিয়াতির কেস। প্রতিবার কোনো না কোনো বই, কোনো না কোনো পুঁথি খুব বুদ্ধি করে জাল করা হয়েছে। শুধু তাই নয়, বেশ চড়া দামে কয়েকবার বিক্রিও করা হয়েছে। তবে সেই পুঁথি বা বইয়ের কোনো ডিটেলস আমি এখনো পাইনি। ঘটনাগুলোর মধ্যে একটা টাকার লেনদেন জড়িয়েছিল, তবে এইখানে কোনো লেনদেন হয়েছে বলে আমার মনে হচ্ছে না। কারণ যদি কোনো লেনদেন হয়ে থাকতো তবে কোনো না কোনো তথ্য আমি ঠিক পেয়ে যেতাম। শুধু তাই নয়, আমার মাথায় এটাও আসছে না যে কিভাবে এই পুঁথিটা আমাদের কাছে এলো। শুধু তাই নয়, এই রকম একটা ইনফরমেশন নিয়ে চেরাপুঞ্জির ওইদিকে কিছু লোক কয়েক বছর আগে গিয়েছিল এবং তাদের আধ খাওয়া মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল। প্রথমে আমার মনে হয়েছিল এটা হয়তো পুঁথি রিলেটেড নয়, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে এটাও তো সেই পুঁথির সাথেই জড়িত। দেখ রিক, আমার যেটা মনে হয় আগের সপ্তাহে যে 10টা পুরনো বই এসেছে তার মধ্যে এটা কোথাও ছিল, কোনো কারণে আমাদের চোখে পড়েনি। বা বলা ভালো, যিনি এই পুঁথিটা দিয়েছেন তিনি আমাদের চোখের আড়ালে খুব সন্তর্পণে কাজটা করে চলে গেছেন। যাই হোক,
সেটা আমরা পরে ভেবে দেখব। এখন আমরা অন্য একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আর কি ব্যাপার স্যার? ওই যে তুমি তখন বললে আমরা কেন গেছিলাম, সেটাই আর একটু বিশদে বলবে রিতম। আমরা বেশ কয়েক বছর আগে একটা গ্রামে গেছিলাম। সেখানে বেশ কিছু পুরনো জিনিস আমাদের চোখে পড়েছিল, মানে সেখানকার আদিবাসীরা ওইসব জিনিস ব্যবহার করত। তাদের জিজ্ঞেস করতে তারা আমাদের একটা ভগ্নপ্রায় বাড়ির খোঁজ দেয়। আশ্চর্যের ব্যাপার, সেই বাড়ির পিছন দিক দিয়ে সোজা গেলে একটা জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের ভিতর ছিল একটা গুহা। ওখানকার লোকেরা বলে ওটা নাকি অভিশপ্ত গুহা। তবে আমরা ওদের কোনো কথা না শুনে ওই গুহাতে গেছিলাম। মুখটা পাথর পড়ে এমনভাবে বন্ধ হয়ে গেছিল, কোনোভাবেই খোলা যায়নি। শুধু তাই নয়, ওই গুহা যারা খোলার চেষ্টা করেছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তাই আমরা এক প্রকার বাধ্য হয়ে ফিরে এসেছিলাম। সেখানে একজনের মুখে শুনেছিলাম খাজনা গেল কোথা, যুদ্ধতে সব ধ্বংস হলো, মিলল না তো সেটা। কাল প্রবীর ওই বইটা দিতেই হঠাৎই ওই কথাটা মনে পড়ে আমার। শুধু তাই নয়, আমরা ফিরে আসার পরেও বেশ কয়েকবার লোকজন গেছিল ওখানে, তবে বারবার ফল শূন্য। এতদিন পর এই পুঁথি সামনে আসায় আমরা ঠিক করেছি আরও একবার চেষ্টা চালাবো। সে না হয় বুঝলাম, কিন্তু এর সাথে আমাদের কি সম্পর্ক? এই সকালবেলা আমাদের এসব বলার কারণ কি? সৌমেন, কি হচ্ছেটা কি? নারী, ওকে কিছু বলো না। ও তো খুব স্বাভাবিক একটা কথা জিজ্ঞেস করেছে। আসলে আমি চাই প্রবীর আমার সাথে যাক, আর প্রবীরের মতে তোমরা ওর সাথে থাকলে ও ভরসা পাবে। না না বাবা, আমরা আমাদের সুস্থ জীবনকে ব্যস্ত করতে চাই না। তারপর ওই গুহা খুলে সাপ, খোপ, বিছে না জানি আরও কিসব বেরিয়ে আসবে, তার থেকে এখানেই ভালো আছি। সৌমিনের কথাটা কিছুটা বোকা বোকা শোনালেও ও যে কথাটা খুব একটা ভুল বলেনি তা ওখানে থাকা সবাই বুঝতে পেরেছে। এমন সময় রিক বলে ওঠে, সে না হয় বুঝলাম, কিন্তু এই পুঁথির রহস্য তো ভেদ হলো না। মানে কোথা থেকে এলো বা এরকম কিছু? আরে হবে হবে, আমি উপর মহলে কথা বলেছি। তোমরা বলো, তোমরা যাচ্ছ তো? রবিরবাবুর কথায় রিক আর সৌমিন একে অপরের দিকে তাকালো। ঠিক কি করবে এখন ওরা বুঝে উঠতে পারছে না। সৌমিনের বিন্দুমাত্র ইচ্ছে নেই যাবার, আর রিক তার মাথায় ঘুরছে পুঁথিটা। রবিরবাবু আবারও জিজ্ঞেস করলো ওদের। রিক কোনো রকমে বলল, আমরা একটু ভেবে জানাচ্ছি। রবিরবাবু আর কিচ্ছু বললেন না, চুপচাপ চলে গেলেন। তবে যাবার আগে রীতমবাবু ওদের আরও একবার অনুরোধ করলেন। ওরা চলে যেতে সৌমেন উঠে গিয়ে দুম করে দরজাটা বন্ধ করে দিল। তবে রিক তাড়াতাড়ি ঝড়ের বেগে বেরিয়ে যায়। সৌমেন অবাক হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে যা হলো তা কি কম ছিল যে এখন আর রিক আবার এভাবে চলে গেল? আরে কি ব্যাপার, হঠাৎই এমন ছুটে এলে? ভাবা হয়ে গেল বুঝি? আচমকা রীতমবাবুর গলা শুনে চমকে যায়নি। একটু আগেই তো একটা গাড়ি বেরিয়ে গেল, তাহলে? তবুও নিজেকে সামলে নিয়েও বলে, আমার মনে হয় আপনাদের কেউ ফলো করছে। গুড অবজারভেশন। তবে এসব নিয়ে একদম চিন্তা করো না, আমরা ওসব দেখে নেব। তোমরা শুধু তৈরি থাকো, আর ভাবনার শেষে উত্তরটা যেন হ্যাঁ হয়। দেখুন স্যার, আপনি হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমাদের যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। তাই আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা যেতেই পারেন, কিন্তু আমাদের দয়া করে জোর করবেন না। তা বলে কি করে হয়? তোমাদের তো যেতেই হবে, নইলে। কথাটা বলে বাঁকা একটা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়েন দুজনে। রিক অবাক হয়ে দেখতে থাকে ওদের। কিছুক্ষণ ধরে কি করবে, একবার বাইরে বেরিয়ে ব্যাপারটা দেখবে কিনা ভাবছে, তখনই রিক আবার হাঁপাতে হাঁপাতে এসে ঘরে ঢুকল। আর কিচ্ছু না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। সৌমেন দরজাটা বন্ধ করে নিয়ে বলল, এখানে কি রহস্য রোমাঞ্চের সিজন চলছে, নাকি আমরা বলেছি যে চলো গোয়েন্দা হয়ে যাই? ওরা এসে কিসব বলে গেল, তুই হঠাৎ করে বেরিয়ে গেলি। পরে বলছি, একটা ফোন করে আসছি। কথাটা বলে রিক ঘরে চলে গেল। সৌমেন পিছু পিছু গেলেও রিক ফোনে কি বলল বা কাকে ফোন করলো কিছুই বুঝতে পারল না। তবে তার মাথার উপর অনেক উল্টোপাল্টা চিন্তা আসছে। রীতমবাবুকে যেটুকু চেনে তাতে লোকটা অত্যন্ত দহরিবাজ। শুধু তাই নয়,
মানুষকে বিপদে ফেলে দিতে তার জুরি মেলা ভার। সেই লোক কিনা প্রবীরবাবুর সাথে হাত মিলিয়েছে। প্রবীরবাবু লোকটা যে খুব সুবিধার তা ঠিক নয়, তবে রীতমবাবুকে ভরসা করার মতো আর খারাপ কিছু হয় না। সৌমিনের মাথায় এইসব কথাগুলোই ঘুরছে। সেই সময় রিক দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে। সৌমিন একবার ভালো করে ওকে দেখে, তারপর বেশ ঝাঝালো ভাবে বলে, বলি, সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন না করে গুহা পাহাড় হিমবাহ খুঁজে কী লাভ? সৌমেন, এইসব ছেড়ে একটা কথা ভেবে দেখ যে আমাদের কেউ তদন্ত করতে বা রহস্য সমাধান করতে বলেনি, শুধু বলছে ওদের সঙ্গে যেতে। সেটাই তো বলছি, কেন? আসলে এটা ঠিক কি চায়? আর তোরই বা কি দরকার ছিল এইসব নিয়ে গবেষণা করার? আর কাকে ফোন করেছিলি? সেটা পরে বলবো। আর সৌমেন, এখন মাথাটা ঠান্ডা কর। আমি ওইটা খুঁজছিলাম কারণ লাইব্রেরিতে কি বই এলো, কে দিল, সেটা নথিভুক্ত করা আমার কাজ। আর সেখানে একটা বইয়ের ব্যাপারে কোনো তথ্য নেই। কাল পুলিশ কেস হলে পুলিশ কিন্তু আমাকে ধরবে, আর তাই আমি এসব খুঁজছিলাম। আমাকে একটা কথা বল, আমাদের কেন নিয়ে যেতে চাইছে? শুধু তাই নয়, ওই ছন্দ আর ওই রীতমবাবু যেটা বললেন, সেই ছন্দ কি সত্যি মিলেছে, নাকি এটা উনি এমনি এমনি বললেন? এমনি বলেনি, ওনাদের মতো লোক এমনি কিছু করে না। তবে আসল ব্যাপারটা যে কি তা বুঝতে পারছি না। সব কটা ধান্দাবাজ। সে তো আমিও বুঝতে পারছি না সৌমেন। ওনারা চাইলে দক্ষ দুঁদে কাউকে নিতেই পারতেন, খামোকা আমাদের মতো ছেলেদের কেন? হয়তো দেখ, খরচ বাঁচাতে। এই কথার পর রিক আর কিচ্ছু বলে না। সৌমেন একটা বিশ্বজয়ের হাসি দেয়, যেন খুব ভালো একটা যুক্তি দিয়েছে। তবে রিক এটা কোনোভাবেই মানতে পারছে না। তবে আর কিচ্ছু না ভেবে যাবার জন্য হ্যাঁ বলে দেয়। সৌমেন আর কি করে, সেও রাজি হয়ে যায়। 7 দিন পর ওরা রওনা দেবে। রিক এই কদিন সারা দিন রাত ওই পুঁথিকে দিল, কোথা থেকে এলো এসব খুঁজে গেছে। আগে কেসগুলোতে কোনো বই বা পুঁথি ছিল তাও জানার চেষ্টা করেছে, তবে ফলাফল শূন্য। তাই খোঁজা বাদ দিয়ে যাবার প্রস্তুতিতে লেগে পড়ে ওরা। প্রীতম, আবারও ভেবে দেখ, আগেরবার কিন্তু প্রাণ হাতে নিয়ে ফিরেছিলাম। ওই জন্যই তো এবার ওই ছেলে দুটোকে সাথে নিচ্ছি। ওদের দুজনকে সাথে নিচ্ছি সে না হয় বুঝলাম, কিন্তু তুই কি ভুলে গেছিস ওখানকার লোকেরা কতটা হিংস্র? আগেরবার যেভাবে প্রাণ হাতে নিয়ে ফিরেছিলাম, এবার যদি ওরা আমাদের একবার চিনতে পারে তাহলে কিন্তু আর শেষ রক্ষা হবে না। জানি, আমি সব জানি। এমনি এমনি এত বছর ধরে এ ধরনের অ্যান্টিক দ্রব্য নিয়ে চোরা কারবারি চালাচ্ছি না। তুই হয়তো ভুলে গেছিস, এর থেকেও আরো অনেক ভয়ঙ্কর জায়গায় গিয়ে আমরা অ্যান্টিক জিনিস উদ্ধার করে এনেছি। আমি কোনোটাই ভুলিনি, কিন্তু তুই বোধহয় ভুলে যাচ্ছিস ওইটা একমাত্র জায়গা এখনো পর্যন্ত যেখানে ওই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা। তাছাড়া সেই গুহার ওই বিভীষিকার কথা তুই নিশ্চয়ই ভুলে যাসনি। না, আমি কোনো কিছুই ভুলে যাইনি। আর সেজন্য ওই পুঁথিটা জাল করেছিলাম। এরপর কত জায়গাতে ওটা ঘুরেছে, কেউ আগ্রহ দেখায়নি। ওরা দেখিয়েছে, আর তার সাথে পেয়ে গেছি আমি ওই সম্পত্তির চাবিকাঠি। আর আমি এটাও ভুলে যাইনি ওখানকার লোকগুলো কি বলেছিল। তোর মাথায় ঠিক কি চলছে আমাকে একটু পরিষ্কার করে বলবি? সেসব পরে বলছি, আগে তুই ওদের একটা ফোন কর আর বল ওরা যদি রাজি না হয় তাহলে পুঁথি চুরি ও জাল করার দায়ে ওদের দুজনকে গ্রেফতার করা হবে। এইসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? শোন, তোকে একটা কথা বলি, তুই হয় ওদের ফোন করে কথাটা বল, নইলে কোনো ব্যাপার নয়, কাল সকালে পুলিশ নিয়ে গিয়ে ওদের সাথে আমি দেখা করব। তুই কি করতে চাইছিস আমাকে আগে বল। দেখ, এরকম করিস না, আমার কথাটা শোন। প্রবীরবাবুর কথা শুনে রীতমবাবু একটা বাঁকা হাসি দেন। প্রবীরবাবুর বুকটা যেন হঠাৎ ছ্যাঁত করে ওঠে। রীতমবাবুর এই হাসির মানে সে জানে। এর আগেও যখন এমন হাসি হেসেছে তখন কিছু না কিছু ভয়ঙ্কর ঘটেছে। তবে এবার কি আরো ভয়ানক কিছু ঘটতে চলেছে? না, এর উত্তর জানা নেই ওনার। তাই আর কিছু না ভেবে রিককে ফোন করে রীতমবাবু যেটা বলতে বললো তা জানিয়ে দেয়। তার সাথে এটাও বলে ওরা যেন রাজি হয়ে যায়। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেছে। এর মধ্যে বেশ কয়েকবার শাসানি ও পুলিশের ভয় দেখিয়ে রীতমবাবু ওদের রাজি করিয়ে নিয়েছে যাবার জন্য।
তবে সৌমেন এখনো এক কথা বলে যাচ্ছে, না গেলেই ভালো হয়। সত্যি বলতে রিক ওকে কিছু জানায়নি সেভাবে। দেখ রিক, এখনো কিন্তু সময় আছে। আমার মনে হয় ওই রকম একটা জায়গায় না যাওয়াই ভালো। আর তাছাড়া তুই আমার থেকে বেশি ভালো করে জানিস যে ওই আদিবাসীরা ঠিক কতটা ডেঞ্জারাস হয়। তারপরেও তুই কেন রাজি হলি আমি সেটাই বুঝতে পারছি না। কারণ রাজি না হয়ে আমাদের হাতে আর কোনো উপায় নেই। অদ্ভুত সব কথা বলিস তুই। উপায় নেই মানে? না গেলে কি তোকে জোর করে নিয়ে যাবে নাকি? বলতে পারিস তাই। আর তাছাড়া একটা জিনিস ভেবে খুশি থাক না যে চেরাপুঞ্জির মতো এমন একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ সেই, তোরা কি আর অন্য কোনো উপায় রেখেছিস? যত সব। সৌমেন আর কিচ্ছু বলে না। সত্যি বলতে ওই রকম প্রকৃতির মাঝে যেতে পারা সত্যি ভাগ্যের ব্যাপার। তবে মাঝে মাঝে মনের মধ্যে একটা অদ্ভুত ভয় উঁকি দিচ্ছে। ও সেসবে আর গুরুত্ব দেয় না। দেখতে দেখতে যাওয়ার দিন চলে আসে। ওরা প্রথমে ফ্লাইটে করে গুয়াহাটি যাবে, সেখান থেকে চেরাপুঞ্জি। তবে আর বেশি কিছু খোঁজ নেয়নি ওরা। সৌমিন ইতিমধ্যে একটা লিস্ট করে ফেলেছে কি কি ঘটনা দেখলে ওকে পালাতে হবে, কারণ এসব গোয়ার চক্করে পড়ে এখনই মরতেও নারাজ। রিক চেষ্টা করছে চোখ কান খোলা রাখতে। চেরাপুঞ্জি পৌঁছে সৌমেন আর রিক এক ঘরে, আর ওপরের ঘরে প্রবীরবাবু আর রিতমবাবু এইভাবে ব্যবস্থা করা হয়। সৌমেন ঘরে গিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। তারপর বলে, এই রিতমবাবু লোকটা ঠিক সুবিধার নয়, বুঝলি? আমার কেন জানি না মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়লেই উনি কেটে পড়বেন। বাবা সৌমেন জ্যোতিষী, তোমার গণনা একেবারে অমূল্য। শোন, এখন আমাদের আর কিছুই করার নেই, বরং আমি তোকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। শোন, যেদিন ওরা আমাদের বাড়িতে এসেছিল, তোর মনে আছে আমি ওদের পিছন পিছন বেরিয়ে গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে, আমি জিজ্ঞেস করায় তুই এড়িয়ে গেছিলি। ঠিক তাই। সেদিন স্যারের কাছে গেছিলাম এইটা জানতে যে রিতমবাবু রাতারাতি কি করে নিশ্চিত হলেন যে ওই ডায়েরি আর ওই পুঁথি এক। হতে পারে ওই ডায়েরি ওনার পড়া, হতে পারে অনেকটা সময় ধরে উনি ওই সমস্ত বিষয় নিয়ে কাজ করছেন। তাও রাতারাতি ওই পুঁথি পড়ে ফেলা আর এতটা নিশ্চিত হওয়া বোধহয় পুলিশের পক্ষেও অসম্ভব। তবে স্যার কথাটা এড়িয়ে যান, আর তাতে আমার ওদের দুজনের উপরে সন্দেহ আরও প্রবল হয়। সত্যি কথা বলতে কি, যা পরিস্থিতি তাতে আমার সবাইকে সন্দেহ করতে ইচ্ছে করছে। যাই হোক, ওরা চলে যায়, আর অদ্ভুতভাবে ঠিক আগে একটা গাড়ি চলে যায়, যেন ওদের ফলো করছিল। আমি বলায় ওরা কথাটা এড়িয়ে যান। তো সেই বিহারীলালকে মনে আছে? আমাদের বাড়ির পাশে ভাড়া থাকতো, পুলিশে চাকরি করে। রিকের কথা শুনে সৌমেন বেশ কিছুক্ষণ চিন্তা করে। নামটা চেনা ঠেকলে ও ঠিক মনে করতে পারে না। রিক কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে আবার বলে, হ্যাঁ সে যাই হোক, তা আমি তাকে ফোন করি, ফোন করে গাড়ির নাম্বারটা দিই। সে জানায় ওই গাড়িটা নাকি রিতমবাবুর নামে রেজিস্টার্ড। শুধু তাই নয়, ওনাকে নাকি 1 বছর আগে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। প্রবীরবাবুকেও নাকি একসময় বার করে দেওয়া হয়েছিল। এসব কি বলছিস? তোর আর ওই বিহারীলালের মাথা ঠিক আছে তো? কথাটা ভুল হলে খুশি হতাম, তবে আফসোস কথাটা সত্যি। এই চল, এখনো সময় আছে, বাড়ি চলে যাই। এরপর আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। আর যে উপায় নেই, বলা ভালো সেদিন থেকেই আর কোনো উপায় ছিল না। কিন্তু কেন? মানে একটু বলবি ব্যাপারটা ঠিক কি হচ্ছে? সোজা কথা, উই আর ইন এ ট্র্যাপ। একটা কথা ভাব, সেদিন একটা গাড়ি এলো, এবার তার পিছনে আরও একটা গাড়ি এলো, যেটা ওই গাড়িটাকে ফলো করে এলো। দেখলে মনে হচ্ছে যেন নজরদারি চলছে, কিন্তু পরে দেখা গেল সেই গাড়িটা তারই। শুধু তাই নয়, সেই গাড়ি রিতমবাবুর বাড়ির বাইরে, আবার কখনো আমাদের বাড়ির বাইরে দেখা গেল গোটা 7 দিন ধরে। আর কিছু বলবি তুই? ভাই হ্যাঁ, আমি বাড়ি যাব। আমি ঘরের ছেলে, ঘরে ফিরে যেতে চাই। কথাটা বলে সৌমেন এক প্রকার ঘ্যান ঘ্যান করতে শুরু করে দেয়। রিক নিজেও কিছু বুঝে উঠতে পারছে না। দেখতে দেখতে রাতটা এইভাবেই চলে যায়। মাঝে খাবার সময় প্রবীরবাবুদের সাথে দেখা হয়েছিল। সেই সময় রিতমবাবু খুব গম্ভীরভাবে বলেছিলেন, কাল সকালে বেরিয়ে পড়ব, আমাদের কাছে অত সময় নেই। এটা যদিও শেষ চেষ্টা,
তবে আমি চাই না কখনো এটা বলতে যে আরেকটু চেষ্টা করলে ভালো হতো। তোমাদের উপর আমার ভরসা আছে। অল দ্য বেস্ট। আর কোনো কথা হয়নি। রাতটা কোনো রকমে কাটিয়ে সকালে ওরা বেরিয়ে যায়। রিক আর সৌমিনের মাথা কাজ করছে না। প্রবীরবাবু আর রিতমবাবু যা বলছে ওরা তাই করে যাচ্ছে। ইতিমধ্যে একটা গাড়ি বুক করে ওরা হোটেল থেকে অনেকটা দূরে চলে এসেছে। একটা সময় পর রিতমবাবুর নির্দেশে ড্রাইভার ওদের ওখানে নামিয়ে দিয়ে চলে যায়। রিক আর সৌমেন এখনো কোনো কথা বলেনি। বনের পথ ধরে হেঁটে চলেছে ওরা। যে জায়গায় ওরা গেছে সেখানে লোকালয় খুব কম। বাড়ি বলতে দু একটা ছোট ছোট ঘর। শহরের আধুনিকতা যে এখনো ওই জায়গাতে পৌঁছতে পারেনি তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। যত এগোচ্ছে তত নিজেদের যেন অসহায় লাগছে, তবুও এগিয়ে চলেছে। বলছি চল না এখান থেকে ছুটে পালাই। না সৌমেন, এটা সম্পূর্ণ বোকামি হবে। তাহলে এখন কি করব? সময় বুঝে পালাতে হবে, এখন হাঁটতে থাক। কথা বলতে বলতে অবশেষে ওরা একটা জঙ্গলে প্রবেশ করে। সৌমেন রিকের পিছন পিছন খুব ধীর পায়ে চলছে। এতক্ষণে হয়তো উল্টো দিকে দৌড় দিত যদি রিক রাজি হতো, তবে ওকে একা ফেলে তো আর যেতে পারে না। ওরা বেশ অনেকটা ভেতরে চলে গেছে। এতক্ষণে রিতমবাবু মুখ খুললেন। ওই যে আমাদের গন্তব্য, ওই মন্দিরটা দেখতে পাচ্ছ? ওর পেছন দিয়ে একটা রাস্তা আছে, আর সেখানেই আছে ওই গুহাটা। তাহলে আর অপেক্ষা করে লাভ কি? চল এগিয়ে যাই। সে তো যাব, তবে খুব সাবধানে যেতে হবে। আসলে এখানে বেশ কিছু নিচু জাতির মানুষ বাস করে, যারা এক প্রকার আমাদের সমাজ থেকে বহিষ্কৃত বলতে পারিস। তো তাদের থেকে একটু সাবধান। রিতমবাবুর কথা শুনে সৌমেন আর রি একে অপরের দিকে তাকায়। তারপর সৌমেন খুব নিচু গলায় বলে ওঠে, ভগবান জানে আমাদের থেকে আর কি কি লুকিয়ে রেখেছে এই লোকটা। এই জন্য তোকে আমি বারবার করে বলছিলাম এই লোকটার কথা শুনে এখানে আসিস না। তোকে তো আমি কালকেই বললাম, আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। নিজের থেকে না এলে হয়তো অন্য কোনোভাবে জোর করে নিয়ে আসতো, তার ফলাফল আরো ভয়ানক হতো। এতেই বা কোন ভালো ফলাফল হয়েছে শুনি? আর জোর করে নিয়ে আসতো মানে কি? তুই তোর মুখটা বন্ধ কর, আর এতক্ষণ যেভাবে চুপচাপ চলছিলি তেমনভাবেই চলতে থাক। এতক্ষণ পুরো ব্যাপারটা ভালোভাবে চললেও হঠাৎই কিছু বুঝে ওঠার আগে সৌমেন চিৎকার করে ওঠে। রিক পিছনে ঘুরে তাকিয়ে বেশ ভয় পেয়ে যায়। সৌমেন একটা জালের মধ্যে জড়িয়ে পড়েছে। শুধু তাই না, বেশ কিছু লোক ওদের চারপাশ দিয়ে ঘিরে ধরেছে। এতক্ষণে রিতমবাবু মুখ খুলল। এরা এখানকার আদিবাসী বলতে পারো, যাদের কথা একটু আগে বললাম। তবে অন্য মানুষ খেকোদের তুলনায় কম হিংস্র ও কিছুটা উন্নত। আমরা যদি ওদের একটা বিশ্বাস করাতে পারি যে আমরা ওদের ক্ষতি করব না, তাহলে ওরা আমাদের ছেড়ে দেবে। তো সেটা কর, ওরা তো আমাদের পুরো ঘিরে ফেলেছে। সৌমেন এবার চিল্লামিল্লি জুড়ে দিয়েছে। বলে যারা ওদের ঘিরে ধরেছিল তারা আরো খেপে গিয়ে ওদের দিকে তেড়ে আসছে। রিতমবাবু ওকে চুপ করতে বললেও কোনো লাভ হচ্ছে না। রিক নিজেও বুঝে উঠতে পারছে না কি করবে। তাই অসহায়ভাবে রিতমবাবুকে বলে, হ্যাঁ স্যার, কিছু করুন, ওকে বাঁচান, এভাবে যে ও মারা পড়বে। আমি দেখছি। কথাটা বলে রিতমবাবু একবার প্রবীরবাবুর দিকে তাকান। প্রবীরবাবুর গলা ইতিমধ্যে শুকিয়ে গেছে। তিনি ফিসফিস করে বললেন, ওরা কি আমাদের চিনে ফেললো? এবার কি হবে? না না, কিভাবে চিনবে? মাঝে কিন্তু বেশ কয়েকটা বছর কেটে গেছে। এর মধ্যে আমাদের মুখের আদল বেশ কিছুটা বদলে গেছে। সুতরাং চিনতে পারার কোনো প্রশ্নই আসছে না। সে তুই যাই বল, এই কবছরে আমাদের মুখের আদল এতটাও বদলায়নি যে ওরা আমাদের চিনতে পারবে না। আরে সেবার অন্ধকারে ওরা আমাদের অত ভালো করে দেখতে পেয়েছিল বলে তোর মনে হয়? তাছাড়া যদি আমাদের চিনতে পারতো তাহলে সৌমেনকে ছেড়ে সবার আগে আমাদের ধরতো। কথাটা ভুল বলিসনি, তাও আমার কেমন একটা ভয় লাগছে। ওদের সামনে যাওয়া কি ঠিক হবে? আর যাই হোক, সৌমেনকে তো ওদের হাত থেকে ছাড়াতেই হবে, নয়তো আমাদের এত দূর আসা যে পুরো বৃথা যাবে। তুই দাঁড়া, আমি দেখছি। কথাটা বলে রিতমবাবু কিছুটা এগিয়ে যায়। যারা ঘিরে ধরেছে তাদের মধ্যে শহরের চাকচিক্য না থাকলেও একেবারে আদিবাসী বলে মনে হচ্ছে না। রিতমবাবু নিজের গলাটা একটু ভারী করে নিয়ে বলেন, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, তোমরা একটু শান্ত হও, ওকে ছেড়ে দাও। রিতমবাবুর কথায় ওরা ওদের হাতে থাকা অস্ত্র নামিয়ে রাখলো বটে, তবে ওখান থেকে সরে গেল না।
তবে এতক্ষণ ধরে ওদের মধ্যে যে সামান্য হিংস্রতা দেখা দিয়েছিল তা বেশ কিছুটা কমে গেছে। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বেশ জোর গলাতেই বলল, এখানে কি করতে এসেছিস তোরা? আমাদের তো তোদের সমাজে কোনো জায়গা হয়নি, তাই আমরা নিজেদের মধ্যে এখানে বসবাস করি। তাও তোদের সহ্য হচ্ছে না নাকি? না না, আপনারা ভুল ভাবছেন, আমাদের এরকম কোনো উদ্দেশ্য নেই। তা কোন উদ্দেশ্যে এখানে এসেছিস শুনি? আসলে এইখানে একটা পুরনো মন্দির আছে শুনেছি, আমরা ওই মন্দিরে যেতে চাই। ওই মন্দিরে কেন যেতে চাস? কি আছে ওখানে? কিছুই নেই, আসলে ওটা নাকি খুব জাগ্রত মন্দির, তাই আর কি। মিথ্যে কথা। ওই ভাঙা মন্দিরে তোরা যেতে চাস? দেখে তো শহরের মানুষ বলে মনে হচ্ছে। ভগবান দর্শন করতে চাই, মিথ্যে কেন বলবো? বেশ, তবে যা, আমরা এখানেই আছি। ওরা বেরিয়ে এলে ওই ছেলেকে ছেড়ে দেব। না না না, দয়া করে ওকে ছেড়ে দিন। দরকার হলে আমাকে আটকে রাখুন, ওকে ছেড়ে দিন, আমরা আবার ফিরে আসব। বেশ, ছেড়ে দিচ্ছি। কথাটা বলে জালের দড়িটা কেটে দেয় সে। ফলে জাল শুদ্ধ সৌমেন মাটিতে পড়ে যায়, তবে ওই জাল থেকে ওকে বের করে না। এটা দেখে রিক উত্তেজিত হয়ে সৌমেনের দিকে এগোতে যায়। ওসব চালাকি এখানে চলবে না। যেতে হলে যা, নয়তো যাস না। ওকে ছেড়ে দিয়েছি, তবে ও এখানেই থাকবে। দেখুন, আমি অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন, নয়তো খুব খারাপ হবে। রিককে উত্তেজিত হতে দেখে ওখানে থাকা আদিবাসীরা প্রচণ্ড ক্ষেপে যায়। প্রবীরবাবু রিককে থামানোর চেষ্টা করে, তবে ওর একটাই কথা, ও সৌমেনকে ছাড়া যাবে না। দরকার হলে ওরা দুজন এখান থেকে ফিরে যাবে। আদিবাসীরা নিজেদের হাতে অস্ত্র তুলে নেয়। এই জন্য বলেছিলাম রিতম এখানে আসার দরকার নেই। এখন কি হবে? আমি কি তখন বুঝতে পেরেছিলাম যে রিকের মতো একজন বুদ্ধিমান ছেলে এরকম একটা কাজ করে বসবে? এখন ওরা যা ক্ষেপে গেছে, আমার মনে হয় না আমরা কিছু বললে কোনো কাজ হবে বলে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন করবোটা কি সেটা তো বল। উপায় একটাই, আমাদের এখন যে করে হোক রিককে নিয়ে এখান থেকে পালাতে হবে। তারপর সময় সুযোগ বুঝে ওই গুহার সন্ধান করে সেখানে প্রবেশ করলেই হবে। তুই বোধহয় রিককে এখনো চিনতে পারিসনি, পারলে এরকম কথা বলতিস না। তার থেকে বরং চেষ্টা কর সৌমেনকে কি করে ছাড়ানো যায়। রিতমবাবু আর কোনো কথা বলে না, একবার ভালো করে চারপাশটা দেখে নেয়, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ওদের দিকে। এমনিতেই ওর প্রচণ্ড রাগ হচ্ছিল, মনে হচ্ছিল এদের এখানে সব মেরে পুঁতে দিলে ভালো হয়, তবুও মাথা ঠান্ডা রাখতে হবে। শহরের লোকেদের আমরা বিশ্বাস করি না। আমরা জানি তোকে ছেড়ে দিলে তোরা কোনো একটা ফন্দি করি এখান থেকে ঠিক পাইলে যাবি। এর আগে বহুবার এমন ঘটনা ঘটেছে। আগে ঘটেছে বলেই আবার ঘটবে তার তো কোনো মানে নেই। না, আমরা কাউকে বিশ্বাস করি না। এই, এদের ভালো করে বাঁধ, তারপর বুড়া বাবার কাছে নিয়ে চল। সর্দারের কথা শুনে লোকগুলো ওদের দিকে এগিয়ে আসে। এই সময় রিতমবাবু কায়দা করে রিকের দিকে সরতে থাকে। রিক তখনও সৌমেনের পাশে বসেছিল। রিতমবাবুকে দেখে প্রবীরবাবুও সেদিকে সরে যায়। রিতমবাবু ফিস ফিস করে বলে, রিক, আমরা তোমাদের আড়াল করছি, সৌমেনকে ওই জাল থেকে বের করার চেষ্টা করো, তাড়াতাড়ি। রিক প্রথমে বোকার মতো চুপ করে বসে থাকলেও পরে তাড়াতাড়ি ওই জাল থেকে সৌমেনকে বের করার চেষ্টা করে। এদিকে রিতম চারপাশ ভালো করে দেখছে, একটা ফাঁক আর ওরা ওখান থেকে পালাবে। লোকগুলো ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে রিতমবাবু আরও একবার রিককে তাড়া দেয়। রিকের সাথে সৌমেনও চেষ্টা করছে, তবে জালটা যে কিভাবে কাটবে তা বুঝতে পারছে না কোনোভাবে। এমন সময় রিতমবাবু রিকের হাত ধরে এক টান দিয়ে ওকে দাঁড় করায়, তারপর নিজে সরে যায় সৌমেনের দিকে। হাতে থাকা একটা ছোট ছোড়া দিয়ে কাটার চেষ্টা করে। লোকগুলো গোল করে ঘিরে ফেলেছে ওদের। এমন সময় প্রবীরবাবু হঠাৎ করে নিচু হয়ে এক মুঠো মাটি তুলে নিয়ে ছুঁড়ে মারে ওদের দিকে। প্রবীরবাবু দেখা দেখি রিকও একই কাজ করে, তারপর ওরা ছুটতে শুরু করে। রিতমবাবু ছুটতে পারলেও প্রবীরবাবু যেন একটুতেই হাঁপিয়ে পড়েছেন। ওদের পেছনে এখনো ছুটে আসছে লোকগুলো, মাঝে মাঝে তীর বর্ষা ছুঁড়ে মারছে। আর কতক্ষণ এভাবে ছুটবো? ওদের ওই তীর বর্ষা কিন্তু বিষাক্ত। জানি, আমি সব জানি। এখন আমাদের হাতে একটাই উপায় আছে, যে কোনো একটা গুহা মধ্যে জায়গা থেকে আমাদের আপাতত লুকিয়ে পড়তে হবে। তারপর ওরা এখান থেকে চলে গেলে আমরা আবার আমাদের কাজ শুরু করব। সরি স্যার, আপনাদের যা করার আপনারা করুন, কিন্তু আমরা আর কোনো কাজ করব না। এই যে
আমরা দুজন ছুটতে শুরু করেছি, একেবারে হোটেলে গিয়ে থামবো। বাড়াবাড়ি করো না, এর ফল কিন্তু ভালো হবে না। আর কি খারাপ হবে স্যার? এখনো প্রাণ হাতে নিয়ে ছুটছি, আবার আমরা এখানে আসবো? না না, তার হবে না। এখনো বলছি ভেবে দেখো, নয়তো খুব খারাপ হবে। আরে স্যার, আগে নিচে বাঁচুন, তারপর হয়তো অন্যকে বাঁচাবেন। এমন সময় রীতমবাবু আচমকা সৌমেনকে ধাক্কা দেয়। এমন আচমকা ধাক্কা খেয়ে ওরা প্রায় মুখ থুবড়ে পড়েছে। রীতমবাবুরাও দাঁড়িয়েছে। পেছনের লোকগুলো বেশ কিছুটা দূরে হলে ওদের হুঙ্কার বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। সৌমেন আর রিক একবার একে অপরের দিকে তাকায়। তারপর আর কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয় রীতমবাবুর কথা মেনে নিতে। এরপর ওরা একটা গুহার ভেতরে প্রবেশ করে। আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের খুব তাড়াতাড়ি ওই গুহা খুঁজে বের করতে হবে। ওরা এখানে সবাই যে কোনো সময় চলে আসবে। কি করবো এখন? একবার ওই গুহার ভেতর যেতে পারলে আর কারোর ক্ষমতা হবে না আমাদের কাজে বাধা দেবার। ওনার কথা শুনে সৌমেন করুণ দৃষ্টিতে একবার ওনার দিকে তাকায়, আরেকবার রিকের দিকে তাকায়। রিক হালকা মাথা নেড়ে ওকে আশ্বাস দিলে সৌমেন আর কোনো কথা না বলে চুপচাপ উঠে হাঁটতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় ওরা সবাই বসে পড়ে। প্রীতমবাবু ভাবতে থাকেন কি করা যায়। এমন সময় ওনার মনে হয় যেন একটা জলের শব্দ হচ্ছে। এই প্রবীর, আগের বার যখন আমরা এসেছিলাম তখন ওই গুহাতে একটা ঝর্ণা আছে বলছিল না লোকগুলো? তা বলেছিল, কিন্তু কেন বলতো? ভালো করে শোন, একটা আওয়াজ হচ্ছে, ঠিক যেন খুব কাছে একটা ঝর্ণা আছে। সে না হয় বুঝলাম, তবে এটা ওই গুহা নয়, হতে পারে না, কারণ এটা ওই গুহা হলে। প্রবীরবাবু আরো কিছু বলতেই যাচ্ছিলেন, এমন সময় রীতমবাবু ওনাকে চুপ করিয়ে দেয়। রিকরা সেটা দেখলেও আর কিচ্ছু বলে না। এরপর রীতমবাবু উঠে ধীরে ধীরে এদিক ওদিক ভালো করে দেখতে শুরু করলেন। তারপর একসময় প্রায় চিৎকার করে বলে উঠলেন, ওই তো পেয়েছি ঝর্ণা, চলে এসো, আর সময় নষ্ট করে লাভ নেই। কথাটা বলে রীতমবাবু হাঁটতে শুরু করেন। রিক আর সৌমেন যাচ্ছে ওনার পেছনে, আর প্রবীরবাবু ওদের পেছনে। বেশ কিছুটা যাবার পর রীতমবাবু বলে ওঠেন, এবার মনে হয় আমরা মন্দিরের পিছন দিক দিয়ে প্রবেশ করেছি। আমারও তাই মনে হচ্ছে। ধীরে ধীরে একটা গর্ভগৃহ মতো দেখা যায়। ওটাকে এখন আর ঠিক মন্দির বলা যায় না। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর রীতমবাবু একবার ভালো করে চারপাশটা দেখে নেয়। তারপর কোণে গিয়ে বেশ কিছুক্ষণ ফোনের টর্চ জেলে কি একটা দেখে। এই তো সেই দরজা। আর সময় নেই, তাড়াতাড়ি চলো। আর তোমাদের কাছে টর্চ আছে তো, সেটা জ্বালিয়ে নাও, আর যেভাবে যেভাবে বলছি পথ চলতে থাকো। ওরা রীতমবাবুর সাথে যায়। ওনার কথা মতো হাতে টর্চ নিয়ে পথ চলতে থাকে ওরা। তবে প্রবীরবাবু কিন্তু নিজের জায়গা থেকে একটুও নড়ে না। রীতমবাবুর নির্দেশ মতো ওরা দুজন পথ চলতে শুরু করে। তবে কখন যে রীতমবাবুর কথা বন্ধ হয়ে গেছে ওরা লক্ষ্যই করেনি। একসময় হঠাৎই রিক বলে ওঠে, এ কি, রীতমবাবু কোথায় গেলেন? সৌমেন, তুই ওনাকে দেখতে পাচ্ছিস? কই না তো। ও শিট! কি হলো? নিজের সন্তানের বয়সী দুটো ছেলেকে ফেলে রেখে এইভাবে পালিয়ে গেল ওরা। মানে কি বলছিস? মানে তুই একবার চারপাশটা দেখ, আমরা কোনো মন্দিরে নয়, বরং কোনো সুড়ঙ্গে ঢুকে পড়েছি। এটা তো আমি আগে খেয়ালই করিনি। কিন্তু আমাদের এখানে ফেলে রেখে যাবার কারণটা কি? আমার মনে হচ্ছে উনি চান আমরা ওই সম্পত্তি উদ্ধার করে ওনার হাতে তুলে দিই। আমরা ওনার প্রদীপের জিন তো, যা বলবে তাই শুনবো। না শুনে কোনো উপায় আছে কি? সৌমেন আর কিচ্ছু বলে না। রিক কিছুক্ষণ এদিক ওদিক তাকায়, তারপর হাতে থাকা টর্চ নিয়ে ভালো করে চারপাশে দেখতে থাকে। তবে সৌমেন এক জায়গাতে দাঁড়িয়ে রিককে পর্যবেক্ষণ করতে থাকে। রিক ওকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি নিয়ে বলে, আর দাঁড়িয়ে না থেকে বেরোনোর রাস্তা খোঁজ। তুই ঠিক কি চাইছিস বলতো? আমি যেটা চাইছি সেটা কিছুটা অবাস্তব বটে, তবে সেটাকে বাস্তব করা গেলে আর কোনো সমস্যা থাকবে না। কথাটা বলে রিক একটা বাঁকা হাসি দেয়। ও কি করতে চাইছে সেটা সৌমেন বুঝতে না পারলেও কিছু যে করতে চলেছে তাও ভালোভাবেই বুঝতে পারে। আর তাই কোনো কথা না বলে চারপাশ ভালো করে খুঁজতে থাকে। কি এত খোঁজাখুঁজি চলছে শুনি? আর একটু আগে কি বাস্তব যেন করার কথা বলছিলে? হঠাৎই রীতমবাবুর গলা পেয়ে দুজনেই চমকে যায়। সৌমেন আমতা আমতা করে বলে, বাস্তব বলতে মানে এই এখান থেকে কাজ সেরে সুস্থভাবে ফেরা আর কি। একটু আগে যা হলো। তাহলেই ভালো। এই বলে রীতমবাবু একটা নির্দিষ্ট দিকে এগোতে থাকে। এমন সময় একটা কোলাহল কানে আসে ওদের। রিক আর সৌমেন অবাক হলেও রীতমবাবুরা অবাক হয় না।
যেন ওরা জানতো এমন কিছুই হবে। সৌমিন কাঁপা কাঁপা গলায় বলে, ওই ওই ওরা এলো বলে মনে হয়, আর রক্ষা নেই। ওরা ভেতরে আসবে না। তো আমরা কি সারা জীবন ভিতরে বসে থাকবো নাকি? ওরা বাইরে থাকলে আমরা বেরোলেই তো ধরবে। তোমরা বড্ড বেশি চিন্তা করো, চলো আমার সাথে। ওরা কিচ্ছু না বলে এগিয়ে যায়। রিক আর সৌমেনকে ওরা সামনে রেখে যেন নিজেদের ঢাল। আর কিছুদিন এগোনোর পরে পিছলে দুজনে হুড়মুড় করে পড়ে যায়। মাটিতে ওইভাবে পড়ায় সৌমেন জ্ঞান হারায়। হাতে থাকা টর্চটা ওর মধ্যে পড়ে নষ্ট হয়ে গেছে। রিকের টর্চটাও প্রায় নিভু নিভু। সেই আলোতেই রিক ওর কাছে যায়। রিকের এবার নিজের উপরেই রাগ হচ্ছে। সৌমেন বারবার বলেছিল যদি একবার পালানোর চেষ্টা করতো তাহলে হয়তো আর এই সময়টা দেখতে হতো না। এভাবে বেশ অনেকটা সময় কেটে যায়। ধীরে ধীরে সৌমেনের জ্ঞান ফিরে আসে। সৌমেন, এই সৌমেন, তুই ঠিক আছিস? কিরে, কথা বল, ঠিক আছিস? আমি কোথায়? কি হয়েছে আমার? কথাটা বলতে বলতে উঠে বসে, তবে কিছুটা উঠতেই আর্তনাদ করে ওঠে। কোমরে ভীষণ জোরে লেগেছে, তবুও উঠে বসার চেষ্টা করে যায়। ইতিমধ্যে টর্চগুলো নিভে গেছে। অন্ধকারের মধ্যে একে অপরকে দেখতে পাচ্ছে না। সৌমেন শক্ত করে রিকের হাত ধরে আছে। সৌমেন, একটু চেষ্টা কর, আমাদের এখান থেকে বেরোতেই হবে। বলছি, যেদিক দিয়ে এলাম ওই দিকে গেলে ভালো হতো না? সেই রাস্তাও তো বন্ধ হয়ে গেছে। জানি না এখন আমরা কোথায় আছি। স্যার, কিছু তো করুন। রিক আরো কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ওর মনে হলো যেন পুরো গুহাটা কাঁপছে। দেখতে দেখতে ছোট ছোট পাথর খসে পড়তে লাগলো। আর তার সাথে ওদের কানে এলো একটা কান ফাটানো বিকট চিৎকার। সেই চিৎকারের উৎস খুঁজতে গিয়ে সামনে তাকাতেই ওরা দেখতে পেল সেই বিভীষিকাকে। হে পাহারাদার, আপনার ভোগ এনেছি, দয়া করে গ্রহণ করুন। রিতমবাবু যেন এতক্ষণ তৈরি হয়েছে, তবে এতক্ষণে প্রবীর বাবুর গলা শোনা গেল। তোর মাথা ঠিক আছে? কি সব বকছিস তুই? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। তুই চুপ কর। প্রীতম, বাড়াবাড়ি করিস না। প্রবীর, তুই যদি চুপ না করিস তবে তোকেও উৎসর্গ করে দেব। প্রীতম! আর কিচ্ছু বলতে পারে না উনি। সামনে আবারও সেই বিভীষিকা দাঁড়িয়ে আছে, যাকে না মানুষ বলা চলে আর না তো কোনো আত্মা। এ যেন স্বয়ং এক পিশাচ। আজ থেকে কয়েক বছর আগে যখন ওরা এখানে এসেছিল তখন এখানের বুড়ো বাবা বলেছিল এ নাকি ওই সম্পত্তির পাহারাদার। এর থেকে ওই সম্পত্তি নিতে গেলে নাকি একে ভোগ দিতে হবে। এখন সবটা মনে পড়ছে প্রবীর বাবু। তার মানে রিক আর সৌমেনকে ওই পিশাচের ভোগ হিসেবে নিয়ে এসেছে রিতম। সে যে এতটা লোভী তা কখনো ভাবতে পারেননি তিনি। কিন্তু এখন তারও কিছু করার নেই। সরীসৃপের মতো দেখতে হলেও তার সামনের অংশটা পিশাচের মতো। তার দুটো হাত যেন বজ্র সম। ধীরে ধীরে সেটা ওদের দিকে এগিয়ে আসতে থাকে। রিক আর সৌমেন পেছনের চেষ্টা করলো বটে, তবে কোনো লাভ হলো না। রিতমবাবু ওদের দুজনকে সমানে সামনে ঠেলে যাচ্ছে। এই জীবটার চোখ দুটো যেন ফুটন্ত লাভার মতো জল জল করছে। শুধু তাই নয়, ওর জীবটা যেন ছুরির ফলার মতো এদিক ওদিক ঘুরছে। রিতমবাবু যখন দেখলেন প্রাণীটার মনোযোগ সম্পূর্ণভাবে রিকদের দিকে, উনি ধীরে ধীরে পেছনে সরতে শুরু করলেন। স্যার, কিছু একটা করুন, আমরা তো আপনার সন্তানের মতো। জানি, কিন্তু আমিও যে নিরুপায়। আগেরবার আমরা অন্য দিক দিয়ে এসেছিলাম আর প্রবেশের মুখে এই প্রাণীটাকে দেখে ভয় পালিয়ে গিয়েছিলাম। তবে সেবার ওই বুড়ো বাবা বলেছিল একে নাকি ভোগ দিতে হয়, আর এ নাকি নিজের ভোগ নিজে বেছে নেয়। এখন যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছে মনে হচ্ছে আমাদের কি ভোগ হিসেবে বেছে নিয়েছে। না, এ হতে পারে না। আমরা কি কোনো চেষ্টা করব না বাঁচার? স্যার, আর সময় নষ্ট করা ঠিক হবে না। চলুন, যেই দিক দিয়ে এসেছি সেই দিকেই ফিরে যাই। ওই আদিবাসীরাই হয়তো আমাদের বাঁচিয়ে দেবে। ওরা তিনজন ধীরে ধীরে উঠে দাঁড়াল। তবে এমন সময় প্রাণীটার ওই ধারালো জীব যেন একবার ওদের খুব কাজ দিয়ে বেরিয়ে গেল। এমন সময় একটা খটখটে শব্দ শুনে সকলেই অবাক হয়ে তাকালো সেদিকে। রিতমবাবু সেই বাক্স যেটা ওই প্রাণীটার পিছনে ছিল তার ঢাকনা খোলার চেষ্টা করছে। প্রাণীটাও সেই দিকেই তাকিয়েছিল। এর পর মুহূর্তের মধ্যেই ঝড়ের বেগে সে গিয়ে উপস্থিত হয় রিতমবাবুর সামনে। তবে তার যেন কোনো হেলদোল নেই। এমন সময় প্রাণীটার হুঙ্কারে তার হুঁশ ফিরল, আর তারপরেই ক্ষিপ্র গতিতে প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল রিতমবাবুর উপর। তার লেজের আঘাতে বাক্সটা পড়ে গেল।
তার সাথে সাথে ডালা খুলে বেরিয়ে এলো সেই খাজানা। তবে কারো আর সেদিকে খেয়াল নেই। প্রাণীটা যেন তার দুই হাত দিয়ে রীতমবাবুর টুটি টিপে ধরেছে। তার আর্তনাদ ওই গুহাকে যেন কাঁপিয়ে দিচ্ছিল। এবার ওদের চোখের সামনে রীতমবাবুর ঘর আর মুন্ড আলাদা করে দিল সে, আর সেই মুন্ড তারপর প্রবল আক্রোশে ছুড়ে দিল অপর দিকে। রীতমবাবুর রক্তের চারপাশ যেন ভরে গেল। সে রক্তে পা দিয়ে ঘষতে ঘষতে প্রাণীটা আবারও এগোতে শুরু করে ওদের দিকে। না, আর সময় নেই। ওরা দৌড়তে শুরু করে। তবে ওখানে রয়ে যায় প্রবীরবাবু। তার যেন আর শক্তি নেই যাবার। প্রাণীটার চিৎকার যেন গুহাটাকে বারবার কাঁপিয়ে দিচ্ছিল। তবুও ওরা ছুটতে থাকে। এমন সময় একটা বিকট শব্দে দুজনেই বেশ অবাক হয়ে যায়। চারপাশটা যেন একবার নড়ে উঠল, আর তার পর মুহূর্তেই শোনা গেল বেশ কিছু মানুষের কণ্ঠস্বর। তবে তারা কারা কিছুই বুঝতে পারছে না ওরা। ইতিমধ্যে সেই আলোর রেখা বাড়তে থাকে। ওদের আর বুঝতে বাকি থাকে না ওটা আসলে মশালের আলো। আর কিছুক্ষণ পর একটা বড় পাথর সরে যেতে মশাল হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে ওরা দেখতে পায়। এরা সেই লোকগুলো যারা সকালবেলা ওদের ঘিরে ধরেছিল। এর মধ্যে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে। রিকের হঠাৎ মনে পড়ে সকালে এখানে প্রবেশ করার আগে ওরা কথা দিয়েছিল কিছুক্ষণের মধ্যেই ওরা বেরিয়ে যাবে। তবে কি সেই জন্যই ওরা এসেছে? তবে কি এবার ওরা ওদের মেরে ফেলবে? আর কিছুই ভাবতে পারে না রিক। এমন সময় সেই সর্দার বাকিদের নির্দেশ দেয় ওদের দুজনকে ওখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এখন ওদের চুপচাপ সবটা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সৌমেন মাঝে দুবার ব্যথায় কুঁকিয়ে উঠেছিল, তবে এখন একদম চুপ করে গেছে। তবে কিছুক্ষণ পর সর্দার বলে উঠল, আমি জানি তোরা কি ভাবছিস। তোদের সব প্রশ্নের উত্তর আমি দিব। তবে এখন কিছুক্ষণ বিশ্রাম নে তোরা। না না, আমরা ঠিক আছি। তোরা যে নিরাপরাধ তা প্রমাণ হয়ে গেল। তোদের কোনো ভয় নেই আর। সর্দারের এমন কথা শুনে রিক আর সৌমেন বেশ অবাক হয়। ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। সৌমেনের হঠাৎ মনে হয় এরা হয়তো ওদের মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। হয়তো হাতে আর বেশি সময় নেই ওদের। এভাবে যে প্রাণ হারাতে হবে তা কোনোদিনও ভাবতে পারিনি। এখনো বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে ওর। এই কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে সর্দার বলে ওঠে, আমি জানি তোরা কি ভাবছিস। এটাই তো যে আমরা ওই গুহাতে কেন গেলাম না, আর তোরা নিরাপরাধ জানলেও কেন আক্রমণ করলাম, তাই তো? হ্যাঁ, মানে তোরা অপরাধী হলে কোনো জীবিত থাকতি না। মানে সৌমেনের গলা প্রায় কান্নায় বুঝে আসছে। ওর শুধু বয়সটাই বেড়েছে, তবে এখনো কিছু হলেও প্রচণ্ডভাবেই ভেঙে পড়ে। এখনো তাই হয়েছে। ভয় আর কান্নায় ওর বেহাল দশা একেবারে। তবে রিকের হাতে এখন ওকে সান্ত্বনা দেওয়ার মতো সময় নেই, তাই ও বলে ওঠে, দেখুন, আমাদের দয়া করে বাড়ি যেতে দিন। আমরা আর কখনো এখানে আসবো না। তাছাড়া আমরা কোনো জিনিসও নিইনি। তোরা নিশ্চয়ই বাড়ি যাবি। আমার লোক নিজে গিয়ে তোদের পৌঁছে দিয়ে আসবে। তবে যাওয়ার আগে কিছু কথা তোদের জেনে যাওয়া দরকার। আমরা আর কিছু জানতে চাই না, দয়া করুন, আমাদের বাড়ি ফিরে যেতে দিন। সৌমেন, একটু দাঁড়া না, কি বলছে শুনতে দে। আপনি বলুন, কি বলতে চান বলুন। তার আগে তোরা বল, ওই লোক দুটোকে তোরা কতদিন ধরে চিনতি? প্রবীরবাবু, মানে ওই যার গালে একটা কাটা দাগ আছে, ওনার লাইব্রেরিতে আমরা বছর 2 ধরে কাজ করি। আর অপরজন ওনার বন্ধু, তাকে সেভাবে আমরা চিনিও না। এইটুকু পরিচিতিতে তাদের কথা শুনে এখানে চলে এলি? আসতে বাধ্য হয়েছি। ঠিক কিরকম? আসলে লাইব্রেরিতে একটা পুঁথি পেয়েছিলাম, সেটা নিয়ে প্রবীরবাবুর সঙ্গে কথা হয়েছিল। প্রথমে আমাদের কথা না শুনলেও আমি ওই দিন পরে গিয়ে ওনার সঙ্গে আবার আলাদা করে কথা বলে আসি। স্যার, আসতে পারি? আরে আসো আসো, তা কিছু বলবে মনে হচ্ছে। এখন ওয়ার্কিং আওয়ার্স চলছে, কোনো দরকার ছাড়া তোমরা এখানে আসবে না। যাই হোক, বলো কি বলবে। আসলে স্যার, ওই পুঁথিটা নিয়ে কিছু জানতে পারলেন? আবার ওই কথা কেন? সেদিনই তো বললাম যে ওইটার কথা বাদ দাও। কিন্তু স্যার, এইরকম একটা জিনিস এইভাবে এড়িয়ে যাওয়াটা কি ঠিক হবে? দেখো, তোমাকে একটা কথা বলি, আমার অভিজ্ঞতা বলছি ওটা জালি, আর তাই আমি তোমাদের এসব বিষয়ে ভাবতে মানা করছি। কিন্তু স্যার, এটা জালি হলে তো আরো বেশি বিপদ। আমি আমার বন্ধুকে ওটা পাঠিয়েছি, চিন্তা করো না, কিছু হবে না। এখন যাও, গিয়ে কাজে মন দাও। স্যার,
একটা অনুরোধ, দয়া করে কিছু জানতে পারলে আমাদের জানাবেন। আসলে আমি কোনোভাবে ব্যাপারটা মাথা থেকে বার করতে পারছি না। নিশ্চয়ই জানাবো। এর পরের দিন সকালে ওনারা দুজনে এসে জানান যে বইটা জালি, তবে তাতে যে সূত্র আছে তা সঠিক। এই জায়গাতে উনি আগে এসেছেন আর উনি নাকি শেষবারের মতো একবার চেষ্টা করতে চান। আমি সরাসরি তখনই কিছু না জানালেও তবে পরে তাদের না করে দেবো ভেবেছিলাম, কিন্তু ওনাদের লোক আমাদের উপর নজরদারি চালাচ্ছিল। আর তাছাড়া আরও একটা ঘটনা ঘটে এখানে আসার কিছুদিন আগে। আমি তখন লাইব্রেরিতে ছিলাম, সৌমেন কোন একটা কাজে হয়তো বাইরে গিয়েছিল, তখন প্রবীরবাবু আমাকে ডেকে পাঠান। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এসো। বলুন স্যার। আমি আসলে জানতে চাই তোমরা যাওয়া নিয়ে কি ভাবলে। আমাদের হাতে অত বেশি সময় নেই। সত্যি বলতে কি, সৌমেন তো যেতে চাইছে না, আর আমারও যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। আসলে এইরকম ভাবে আগে তো কোথাও যাওয়া হয়নি। তার থেকেও বড় কথা, আমরা তো কিছুই জানি না, অযথা আমরা ওখানে কি বা করব। সেসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা শুধু আমাদের সাথে যাবে, ব্যাস। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, ভুলে যেও না তোমরা আমার এখানে কাজ করো। আর তাছাড়া ওই পুঁথি যে নকল তা তোমরাও জানো, সুতরাং আমার কথা না শুনলে পরে কোনো ঝামেলা হলে আমি তোমাদের নামটাই বলবো। আপনি এমন করতে পারেন না স্যার। আমি আরো অনেক কিছু করতে পারি। যাই হোক, তোমরা বিচক্ষণ মানুষ। কেন এমন করছেন স্যার? ইউ মে গো নাও। সত্যি বলতে কি, এরপর আমার হাতে আর কোনো উপায় ছিল না। এত কথা আমি সৌমেনকে বলিনি, বললে হয়তো কোনো একটা সমাধান পাওয়া যেত। এতক্ষণ ধরে সবটা খুলে বলে চুপ করে রিক। তবে সর্দার ঠিক কি ভাবছে বা সে কেনই সব জানতে চাইলেও তার কিছুই ওদের কাছে পরিষ্কার নয়। তবে এটুকু ওরা বুঝতে পেরেছে, এখন একমাত্র এই সর্দারই পারে ওদের বাঁচাতে। সৌমিন এবার ধরা গলায় বলে ওঠে, সবটাই তো শুনলেন, এবার এবার আপনি বলুন কি বলতে চান, আর কেনই বা এসব জিজ্ঞাসা করছিলেন? তোরা আসলে ওই শয়তান দুটোকে চিনিস না, যেখানে তোরা আটকে পড়েছিলি, মানে ওই গুহাটা। এটা এখানকার জমিদার প্রতাপ নারায়ণের সম্পত্তি। ওই সম্পত্তি সেই সময়কার রাজা ভীমরাও তাকে দিয়েছিলেন উপহার হিসেবে। প্রতাপ নারায়ণের মৃত্যুর সময় এক সংকেত মারফত আমাদের জনগোষ্ঠীর সর্দার মুন্সিয়া বুড়াকে দিয়া যান। উনি তা উদ্ধার করেন ও যেটুকু আমাদের দরকার তা দিয়ে বাকিটা ওই গুহাতে আমাদের দেবতা মন্দোয়ার কাছে গচ্ছিত রাখেন। তাতেই তিনি খুশি ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন প্রজাদরদি রাজা। ওনার রাজ্য মায়ের আশীর্বাদে সব সময় শস্যে ভরে থাকতো। ওনার রাজকোষ থাকতো পরিপূর্ণ। আর তাই পাশের রাজ্যগুলোর বড় লোভ ছিল রাজ্যটার প্রতি। তবে কোনো এক মায়া বলে বহু বছর কেউ এই রাজ্য দখল করতে পারেনি। তবে শেষ রক্ষা হলো না। পাশের রাজ্যের রাজা দুর্জয় একবার অতর্কিত আক্রমণ করে বসলেন। এরপর গোটা রাজ্য শেষ হয়ে যায়। ওই রাজা দুর্জয় সম্পত্তির লোভে গোটা রাজ্য ধ্বংস করে দিয়েছিল। আমি ওই মুন্সিয়া বুড়ার বংশধর। পূর্বপুরুষই গুহার খোঁজ না পেলেও আমরা যেহেতু নিচু জাতি, তাই এ ধন সম্পত্তি ওইভাবেই রেখে দিয়েছিল ওরা। ওদের মতে এই সম্পত্তি দিনের আলো দেখলে সরকারের হাতে চলে যাবে, যা ওনারা কখনো চাননি। তবে ওই দুটো লোক বেশ কিছু বছর আগে এখানে এসেছিল। প্রথমে ওদের চিনতে না পারলেও পরে চিনতে পারি। সেই চোখ, সেই লোভ আর হিংসার ঝলকানি। আগের বার রাতের অন্ধকারে চোরের মতো এসছিল। আমরা ওদের ধরেও ছিলাম, কিন্তু ভোরবেলা কোনো রকমে পালিয়ে গিয়েছিল ওরা। তবে এইবার আর তা হলো না। ওরা ওদের পাপের শাস্তি পেয়েছে। আমি জানি তোরা নির্দোষ। এখানে কেউ এলে আমরা আক্রমণ করি, তবে কেউ যদি সে আক্রমণ ঠেকিয়ে ও গুহায় চলে যায়, তবে আমরা তাকে মন্দোয়ারের হাতে ছেড়ে দিই। তিনি তাদের বিচার করেন। তাই আমার লোক তোদের পৌঁছে দেবে। আশা করি এই নিয়ে তোরা আর কিছু বলবি না। শেষের কথাগুলো শুনে ওদের আবার সে বিভীষিকার কথা মনে পড়ে যায়। লোক দুটো যতই খারাপ করুক, তবু ওদের এমন করুণ পরিণতি যেন ওরা মানতেই পারছে না।
রিক এবার শান্ত স্বরে বলে, যদি কিছু মনে না করেন কিছু কথা জিজ্ঞাসা করতে পারি? সর্দার মাথা নেড়ে সম্মতি জানায়। রিক ধীরে ধীরে বলে, রীতমবাবু একটা কথা বলেছিলেন, বুড়ো বাবা নাকি বলেছিলেন বলি চায় ওই প্রাণীটা, আর বলি দিলেই নাকি সম্পত্তি পাওয়া যায়। তাহলে দুটো বলি তো হলো, তাহলে কি ওই সম্পত্তি এখন অসুরক্ষিত? না, একেবারেই নয়। আসলে বুড়া বাবা বলেছিল ওই সম্পত্তির কাছে কেউ গেলে তার বলি হয়। শুধু তাই নয়, আমরা যদি কখনো অর্থ কষ্টে পড়ে ওই সম্পত্তি নিতে চাই, তখন বলি দিয়ে নিষ্ঠির সাথে ওনাকে তুষ্ট করতে পারলে তবেই আমরা সম্পত্তি পাব। তবে কোনো লোভী যদি নিজের লোভের কারণে ওখানে যায়, তবে তাকেই নিজের বলি হিসেবে বেছে নেয় মান্দোয়ার। আর তা যে কতটা ভয়ানক তা নিশ্চয়ই আর বলতে হবে না। আসলে ওরা জানতো আমরা গুহাতে প্রবেশ করি না, কারণ ওটা মান্দোয়ারের জায়গা। তবে সেখানে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে গেলে তার কি পরিণতি হয় তা তো তোরা দেখলি। রিক আর কিচ্ছু বলে না। সর্দারের নির্দেশে ওখানকার একটা লোকের সাহায্যে হোটেলে ফিরে যায়, আর সেখান থেকে কোনো রকমের ব্যবস্থা করে সোজা কলকাতা। যদিও হোটেলে গিয়ে ওদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রীতমবাবু আর প্রবীরবাবুকে নিয়ে, তবে কোনো রকমে সবটা সামাল দিয়ে ওরা ফিরে এসেছে। এই কদিনে ওদের সাথে যা ঘটে গেল তাকে অ্যাডভেঞ্চার বলা না গেলেও একটা দুঃস্বপ্ন, একটা ফাড়া বলা যেতে পারে। তবে সৌমেনের মনে থাকা ভয় অনেকটাই চলে গেছে। একদিন তো কথায় কথায় ও বলেই দিল, তবে যাই বলিস, এরপর কেউ এমন প্রস্তাব দিলে আমি নিশ্চয়ই হ্যাঁ বলবো। অন্তত কিছু নতুন অভিজ্ঞতা তো হবে। তবে প্রবীরবাবুর জন্য খুব খারাপ লাগছে। মানুষটা প্রথমে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও পরে নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়েছিলেন। আমার এখন মনে হয় সেদিন উনি এখানে থেকে না গেলে আজ হয়তো আমরা বেঁচে কলকাতায় ফিরতে পারতাম না। কথাটা ভুল বলিসনি। আসলে রীতমবাবুর মতো লোকেরা নিজেদের লোভের কারণে কেবল নিজের না, আশেপাশের মানুষের জীবনেও বিপদ ডেকে আনে। যাক, এখন ওসব কথা থাক। আপাতত একটা নতুন চাকরি খুঁজতে হবে। সে ঠিক আছে, তবে আর ওই লাইব্রেরি বা অ্যান্টিকের সাথে জড়িত কোথাও নয়। হ্যাঁ, আজকের আমাদের প্রশ্ন হল, আদিবাসী সর্দারের মতে ওদের দেবতার নাম কি এবং আদিবাসী লোকটি কার বংশধর? সঠিক উত্তরদাতার নাম আমরা আগামী গল্পের শুরুতে অ্যানাউন্স করব, এবং মাসের শেষে সর্বাধিক উত্তরদাতার জন্য থাকবে একটি অসাধারণ গিফট। তাহলে আর দেরি না করে ঝটপট উত্তরটি আমাদের মেল করে জানিয়ে দাও midnightfantasy2021@gmail.com-এ। অনেকেই আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ, কিন্তু সর্বপ্রথম আমাদের কাছে যে উত্তরটি গৃহীত হয়েছে তার নাম অনিমা বসাক। সঠিক উত্তরটি হল, পঙ্কজের এক স্বগত দাদু জীবিত অবস্থায় তার বিশাল সম্পত্তি পঙ্কজের নামে লিখে দিয়ে যান। তার মৃত্যুর পর সেই সুবিশাল সম্পত্তির মালিকানা পায় পঙ্কজ। এভাবেই তাদের দুঃখের দিন শেষ হয়। যাই হোক, বাকিটা দুঃখ করো না, আগামী পর্বে থাকবে আরও একটি প্রশ্ন, তাতে থাকতে পারে তোমার নাম। যাই হোক, শুনতে থাকো মিডনাইট ফ্যান্টাসি। শুনছিলেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে রাজশাহী খাজানা। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়ক। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।